ওয়েলকাম টু হালদার একাডেমি অনলাইন প্ল্যাটফর্ম। আমরা ক্লাস 10-এর যে টেক্সট বইটি রয়েছে সেই বই থেকে একটি গল্প পড়ছিলাম। সেই গল্পটির নাম হলো বহুরূপী, লিখেছেন সুবোধ ঘোষ। আমরা আগের দিনের যে ক্লাসটি করেছি সেই ক্লাসটা যদি আমরা একটুখানি সংক্ষেপে বুঝে নিই তাহলে আজকের ক্লাসটি করতে আমাদের বা বুঝতে আমাদের সুবিধা হবে। তো হরিদা সে তো নানা রকম সাজে সজ্জিত হয় এবং নিজেকে সাজায় এবং বেশ কিছু ইনকামও করে বা রোজগারও করে। কিন্তু দেখা যাচ্ছে যে এই সন্ন্যাসীর গল্পটি শুনে, যে সন্ন্যাসী বছরের 1000 বছরের ওপর তার বয়স, তিনি বছরে একবারই একটিমাত্র হরিতকি খান এবং যিনি জগদীশ বাবুর বাড়িতেই এসেছেন এবং জগদীশ বাবুকে পদধূলি দিয়েছেন, তার গল্পটি শুনে হরিদা একটুখানি গম্ভীর হয়ে যান এবং গল্পকথক এবং তার দুই বন্ধু ভাবেন যে তাহলে হয়তো সেই সন্ন্যাসীর গল্প শুনে হরিদা নিশ্চয়ই কিছু মতলব পাচ্ছেন। তো আমরা দেখতে পাই যে এরকমই কিছু ঘটবে, তার জন্য জগদীশ বাবুর বাড়িতে যেতে বলেন গল্পকথক এবং তার দুই বন্ধুকে হরিদা। এবং হরিদা যখন ওনাদেরকে বলেন, অর্থাৎ গল্পকথক এবং তার দুই বন্ধুকে বলেন, তখন গল্পকথক এবং তার দুই বন্ধু বলেন যে আমাদেরকে দেখিয়ে কি হবে, আমরা তো একটা সিগারেটের বেশি আর কিছুই দিতে পারবো না। তখন তিনি বলেন যে তিনি জগদীশ বাবুর বাড়িতে যাবেন এবং বৈরাগী সাজসজ্জিত হয়ে বা সন্ন্যাসীর বেশ ধারণ করেই তিনি যাবেন। তখন জগদীশ বাবুর বাড়িতে যাবেন শুনে গল্পকথক এবং তার দুই বন্ধু বলেন, জগদীশ বাবু ধনী ব্যক্তি বটে, কিন্তু উনি খুব কৃপণ মানুষ, অর্থাৎ খুব সহজে তার হাত দিয়ে টাকা গড়ায় না। এই কথা শোনার পরও জগদীশ বাবুর বাড়িতে আমাদের হরিদা সে সন্ন্যাসী বা বৈরাগীর বেশ ধারণ করে যেতে চান এবং এবার আর কাঙালের মতো না, মারিত হাতি এরকম একটা প্রবাদ ব্যবহার করেন এবং বলেন যে এবার যা ইনকাম করবেন যাতে তার সারাটা বছর চলে যায় এরকম একটা রোজগার তিনি করবেন, অর্থাৎ মোটা অঙ্কের রোজগার করবেন, এরকমই একটা ক্লু দেন বলা যায়। তো জগদীশ বাবুর বাড়িতে উপস্থিত থাকতে বলেন সন্ধেবেলায়। তো গল্পকথক এবং তার দুই বন্ধু বলেন যে ঠিক আছে, আমরা থাকবো, আমরা তো স্পোর্টসের জন্য যে চাঁদা সেই চাঁদা তুলতেই যাব, তা একেবারেই যাব। তা আগের দিনের ক্লাসে আমরা এতটুকু অংশই পড়েছিলাম। আজকে আমরা বহুরূপী থেকে বা বহুরূপী গল্প থেকে আবার একটি নতুন ক্লাস করব। তো চলো ক্লাসটি শুরু করা যাক। তো দেখো, আজকে আমরা যে অংশ থেকে ক্লাসটি শুরু করব সেটি হলো, দেখো কি বলছে, বড় চমৎকার আজকে এই সন্ধ্যার চেহারা। যে সন্ধ্যায় জগদীশ বাবুর বাড়িতে যাবেন হরিদা, সেই সন্ধ্যার বর্ণনা দিচ্ছেন সুবোধ ঘোষ। বলছেন বড় চমৎকার আজকের এই সন্ধ্যার চেহারা, মানে ভীষণ সুন্দর হয়তো চেহারাটা, সেটাই বলছে। আমাদের শহরের গায়ে কতদিন তো চাঁদের আলো পড়েছে। আমাদের শহরের গায়ে, অর্থাৎ যে শহরের গলিতে, সরু গলিতে বসবাস করতেন হরিদা, সেই শহরের গায়ে কতদিন তো চাঁদের আলো পড়েছে। চাঁদের আলো তো পড়তেই থাকে, কিন্তু কোনোদিন তো আজকের মতো এমন একটা স্নিগ্ধ ও শান্ত উজ্জ্বলতা কখনো চারিদিকে এমন সুন্দর হয়ে ফুটে ওঠেনি। বলছে এত সুন্দর চাঁদও ওঠে আমাদের শহরে, কিন্তু আজকের মতো এত শান্ত, অর্থাৎ অনেক সময় চাঁদ যদি আমরা এক ধ্যানে যদি দেখতে পাই, বা আমরা বলতে পারি যে চাঁদকে দেখাও কিন্তু এক ধরনের নেশা, যে নেশাটা অনেকেরই থাকে, যে চাঁদ দেখতে দেখতে ছাদে হয়তো বসেই থাকে ঘন্টার পর ঘন্টা। সেরকমই আমরা যখন চাঁদের আকর্ষণে বা চাঁদের মোহিনী রূপে যখন একদম আকর্ষিত হয়ে তার আকর্ষণেই নিজেকে আকর্ষণীয় করে তুলি, বা সেই আকর্ষণের মোহতে একদম আকৃষ্ট হয়ে যায়,
তখন আমরা বুঝতে পারি যে চাঁদের স্নিগ্ধতা বা চাঁদের যে শান্ত উজ্জ্বলতা ব্যাপারটা সেটা। তো বলছে এমনই একটা স্নিগ্ধ ও শান্ত উজ্জ্বলতা কখনো চারিদিকে এমন সুন্দর হয়ে ফুটে ওঠেনি। তাই বলছে যে সেই সন্ধ্যাটাই একমাত্র চাঁদটাকে এত সুন্দর লেগেছিল। কই এই দিনের মতো তো আর কখনো কোথাও এত শান্ত, এত স্নিগ্ধ, এত উজ্জ্বলতা সম্পন্ন চাঁদ আমি দেখিনি, এত সুন্দর হয়তো কখনো ফুটে ওঠেনি। তারপর দেখো কি বলছে, ফুরফুর করে বাতাস বইছে, অর্থাৎ সন্ধেবেলায় যখন সূর্য অস্ত চলে যায় এবং আমাদের যে পরিবেশ সেটা যখন শীতল হতে শুরু করে, তখন বইছে বাতাসটা। কেমন করে বইছে না ফুরফুরে বাতাস, অর্থাৎ বাতাসটাও যেন সেই স্নিগ্ধতা, সেই শান্ততাকে বজায় রাখছে। জগদীশবাবুর বাড়ির বাগানে সব গাছের পাতাও ঝিরঝিরি শব্দ করে কি যেন বলতে চাইছে। এবার জগদীশবাবুর বাড়ির যে বাগান, সেই বাগানের বর্ণনা দিয়ে লেখক বা কবি সুবোধ ঘোষ বলছেন যে জগদীশবাবুর বাড়ির বাগানের সব গাছের পাতাগুলো ঝিরঝিরি শব্দ করছে, মানে নিজেদের মধ্যে যখন খুব সুন্দর হাওয়া বয়, জোরে জোরে একটু হাওয়া বয়, তখন পাতার শব্দ হয়। তো সেই পাতার শব্দটা কিরকম শব্দ না ঝিরঝিরি শব্দ। তো ঝিরঝিরি শব্দ করে কি যেন বলতে চাইছে। জগদীশ বাবুর বাড়ির বারান্দাতে মস্ত বড় একটা আলো জ্বলছে। তাহলে এতক্ষণ চাঁদ আর বাতাস বা শহরের যে গলিতে বা শহরে থাকেন হরিদা, তার পরিচয় আমাদেরকে দিল সুবোধ ঘোষ। এরপর দেখো জগদীশ বাবুর বাড়ির যে পরিচয় সেটা দিচ্ছে। কেমন করে দিচ্ছে, জগদীশ বাবুর বাড়িতে মস্ত বড় একটা আলো জ্বলছে, সেই আলোর কাছে একটা চেয়ারের ওপর বসে আছেন জগদীশ বাবু। তাহলে জগদীশ বাবুর প্রথমে যে বর্ণনাটা দিল যে তার বাগানের সব গাছগুলো ঝিরঝিরি করে শব্দ করে বইছে, বাতাস বইছে, এবং সেই বাগান পেরিয়ে যখন বারান্দাতে উঠেছে তখন জগদীশবাবুর বাড়ির বারান্দাতে একটা মস্ত বড় আলো জ্বলছে, সেটা লেখক সুবোধ ঘোষ দেখতে পেয়েছেন এবং বলছেন। সেই আলোর কাছেই একটা চেয়ারের ওপর বসে আছেন কে না জগদীশ বাবু। সাদা মাথা, সাদা দাড়ি, সৌম্য, শান্ত ও জ্ঞানী মানুষ জগদীশ বাবু। জগদীশ বাবুর এবার বর্ণনা দিচ্ছেন। এতক্ষণ তাহলে জগদীশ বাবুর বাড়ির বর্ণনা দেওয়া হয়ে গেল। এবার জগদীশ বাবু নিজের বর্ণনা দিচ্ছেন। কেমন না সাদা মাথা, অর্থাৎ তার যে বয়স হয়েছে সেই বয়সের যে ফলে তার মাথার চুলগুলো সাদা হয়ে গেছে বয়সের ভারে, সেটাই লেখক সুবোধ ঘোষ বলছেন। সাদা দাড়ি, মুখের যে দাড়ি সেটাও সাদা হয়ে গেছে। সৌম্য, শান্ত ও জ্ঞানী মানুষ, খুব শান্ত স্থির মানুষ হচ্ছে জগদীশ বাবু। আমরা আমাদের স্পোর্টের চাঁদার খাতাটি জগদীশ বাবুর হাতে তুলে দিয়ে দাঁড়িয়ে আছি। তাহলে আমাদের যে বর্ণনাগুলো আমরা পেলাম এতক্ষণ ধরে, সেই বর্ণনাগুলো দিচ্ছিলেন কে না সুবোধ ঘোষই লিখেছেন, কিন্তু কার মুখ থেকে সেগুলো শুনে শুনে লিখেছেন না গল্পকথক এবং তার দুই বন্ধুর মুখ থেকে, কারণ তারাই গিয়েছিলেন স্পোর্টের চাঁদা চাইতে। তো স্পোর্টের চাঁদার খাতাটি যখন জগদীশ বাবুর হাতে তুলে দিয়ে দাঁড়িয়ে আছেন, তখন সেই গল্পকথক এবং তার বন্ধুরা নোটিস করেছে, দেখে সেই বর্ণনাটা সুবোধ ঘোষ কত সুন্দরভাবে দিয়েছে যে তার বাগানটা কিরকম, বাগানের গাছগুলি কিরকম, বাগান পেরিয়ে তার যে মস্ত বড় একটা বারান্দা রয়েছে, সেই বারান্দাতে কি রয়েছে, সেই বারান্দার কাছে একটা চেয়ারে জগদীশ বাবু বসে আছেন এবং জগদীশ বাবুর যে বর্ণনা, সাদা চুল, সাদা দাড়ি, বয়সের ভার, সেটা বুঝিয়েছেন। শান্ত, সৌম্য, জ্ঞানী মানুষ জগদীশ বাবু, সেটিও বলেছেন।
এবং তারপর বলেছেন যে আমরা আমাদের স্পোর্টের চাঁদার খাতাটি জগদীশবাবুর হাতে তুলে দিয়ে দাঁড়িয়ে আছি। গল্পকথক এবং তার দুই বন্ধু দাঁড়িয়ে আছেন। চমকে উঠলেন জগদীশবাবু। আগে আমরা জেনেছিলাম জগদীশবাবু যতই ধনী ব্যক্তি হন না কেন তিনি ভীষণ কিপ্টে বা কৃপণ মানুষ। তা বলতে চমকে উঠলেন জগদীশবাবু। কেন দেখা যাক এবার কেন তিনি চমকে উঠেছেন। যে চাঁদার জন্য চমকে উঠেছেন না অন্য কিছু দেখে চমকে উঠেছেন। দেখা যাক কি বলছে। বারান্দার সিঁড়ির দিকে তাকিয়ে জগদীশবাবুর দুই বিস্মিত চোখ অপলক হয়ে গেল। অর্থাৎ তার যে বারান্দাতে একটা মস্ত বড় আলো জ্বলছিল সেই আলোর কাছেই কেউ একজন নিশ্চয়ই আছেন যাকে দেখে তার দুটো চোখ অর্থাৎ জগদীশবাবুর দুটি চোখ অবাক হয়ে গেছে। অবাক হয়ে অপলক মানে দৃষ্টি পড়ছে না, এক পলকে দেখে যাচ্ছেন। আমরাও চমকে উঠেছি বই কি। আমরাও বলতে এখানে গল্পকথক এবং তার দুই বন্ধুকে বোঝানো হয়েছে। আশ্চর্য হয়েছি, একটু ভয়ও পেয়েছি। এবং গল্পকথকরা আশ্চর্য হয়েছে এবং একটু ভয়ও পেয়েছে। কেন ভয় পেয়েছেন? কারণ সত্যিই যে বিশ্বাস করতে পারছি না সিঁড়ির কাছে এসে যে দাঁড়িয়েছে সে কি সত্যিই হরিদা। মানে হরিদা তো বলেছিল যে বৈরাগ্য সেজে বা বৈরাগীর বেশ ধারণ করে বা সন্ন্যাসীর বেশ ধারণ করে তিনি আসবেন জগদীশবাবুর বাড়িতে, কিন্তু তার সাজসজ্জা এতই প্রবল এবং তীক্ষ্ণ এবং এত সুন্দর মার্জিত ত্রুটিহীন হয়েছেন যে যার বাড়িতে আসল বৈরাগী সন্ন্যাসী এসেছিলেন তার মুখটা তো দেখেছেন জগদীশবাবু এবং গল্পকথকরাও দেখেছিলেন, ফলে দুজনাই অবাক হয়েছেন এবং প্রশ্ন করছেন কি সে কি সত্যিই হরিদা? সিঁড়ির কাছে যে দাঁড়িয়ে আছে সে কি সত্যিই হরিদা? ও চেহারা কি সত্যিই কোনো বহুরূপীর হতে পারে? বলছে এই চেহারাটা কি একেবারেই মানে হুবহু হয়তো যে রিয়েল সন্ন্যাসী ছিলেন তিনি এসেছিলেন একটি হরিতকি তিনি খান এবং যার হাজার বছরের ওপর বয়স, যিনি পদধূলি দিয়েছেন জগদীশবাবুকে, তার চেহারার এবং তার চেহারার সঙ্গে এবং হরিদার বহুরূপীর সাজসজ্জাতে এতই মিল যে কোনটা সত্যি কোনটা মিথ্যে জগদীশবাবু কি দুই গল্পকথক এবং দুই বন্ধুও বুঝতে পারছেন না। জটাজুটধারী কোনো সন্ন্যাসী নয়, হাতে কমণ্ডলু নেই, চিমটে নেই। যেগুলো সন্ন্যাসী হাতে থাকার কথা সেগুলো কোনো কিছুই নেই। মৃগ চর্মের আসনও সঙ্গে নেই, যেটার ওপর সন্ন্যাসী বসেন। গৈরিক সাজও নেই। এবং আসল যে সন্ন্যাসী যাদের গায়ে আমরা দেখতে পারি গৈরিক বস্ত্র থাকে সেই গৈরিক সাজটাও নেই। আদুর্গা, তার উপর একটি ধবধবে সাদা উত্তরীয়, পরনে ছোট বহরের একটি সাদা থান, মাথায় ফুরফুর করে উঠছে শুকনো সাদা চুল, ধুলো মাখা পা, হাতে একটা ঝোলা, সেই ঝোলার ভেতরে শুধু একটা বই। সে বইটি কি না গীতা। গীতা বের করে কি যেন দেখলেন এই আগন্তুক, তারপর নিজের মনেই হাসলেন। দেখো জগদীশবাবুর বাড়িতে তো এসেছেন, কিন্তু যিনি সন্ন্যাসী ছিলেন তার সাজসজ্জায় অনেক কিছু ছিল। তার হাতে কমণ্ডলু ছিল, চিমটে ছিল, মৃগচর্মের আসন নিশ্চয়ই ছিল, কিন্তু এই হরিদা মাথাতেও কোনো জটা জুটোধারী সন্ন্যাসীরা যেরকম জটা থাকে সন্ন্যাসীতে সেরকম কিন্তু ছিল না। কমণ্ডলু তো নেই, চিমটে নেই, মৃগচর্ম নেই, এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা গৈরিক সাজও নেই। সন্ন্যাসীদের যেটা
মূল আকর্ষণ গৈরিক বস্ত্র, গৈরিক সাজ সেটিও নেই। এরপর দেখো বলছে, কিন্তু যিনি এসেছেন তার সাজসজ্জা কিরকম না, মাথায় ফুরফুর করে উঠছে শুকনো সাদা চুল। চুলটা শুকনো, অর্থাৎ রুক্ষ সূক্ষ্ম বলতে পারি আমরা, এবং খুব সুন্দর যেহেতু হাওয়া বইছিল সেজন্য চুলটা উঠছে। ধুলো মাখা পা, পায়ের মধ্যে ধুলো রয়েছে, হাতে একটা ঝোলা রয়েছে, সেই ঝোলার ভেতরে একটা বই রয়েছে। যে বইটি কি না, সেই বইটি হচ্ছে গীতা। গীতা বের করে কি যেন দেখলেন এই আগন্তুক, যিনি এসেছেন জগদীশবাবুর বাড়িতে, তিনি গীতা বের করে কিছু একটা দেখলেন, তারপর নিজের মনেই হাসলেন। আগন্তুক এই মানুষটি যেন এই জগতের সীমার ওপর থেকে হেঁটে হেঁটে চলে এসেছেন। শীর্ণ শরীরটাকে প্রায় অশরীরী একটা চেহারা বলে মনে হয়। কি অদ্ভুত উদাত্ত, শান্ত ও উজ্জ্বল একটা দৃষ্টি এই আগন্তুকের চোখ থেকে ঝরে পড়ছে। এবার যিনি এসেছেন তার রূপের বর্ণনা বলছে, আগন্তুকটা এমনভাবে এসেছেন যেন এই জগতের সীমার পার করে, সীমার উপর থেকে হেঁটে হেঁটে এসেছেন, সেই জন্য তার পায়ে অত ধুলো। শীর্ণ শরীরটাকে প্রায় অশরীরী একটা চেহারা বলেই মনে হয়েছে, মানে রোগা শরীরটাকে অশরীরী আত্মার সাথে তুলনা করা হয়েছে। এবং কি অদ্ভুত উদাত্ত, শান্ত, উজ্জ্বল একটা দৃষ্টি রয়েছে সেই আগন্তুকের চোখে, এবং সেই চোখ থেকে সেই শান্ত, সেই উজ্জ্বল দৃষ্টি নিক্ষেপ হচ্ছে এবং ঝরে পড়ছে। উঠে দাঁড়ালেন জগদীশবাবু। আসুন। এবং উঠে দাঁড়িয়ে সে আগন্তুককে বলছেন, আসুন। আগন্তুক হাসেন। আগন্তুকের বেশে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি কে, যে হরিদা, সেটা বুঝতেই পারছি। আপনি কি ভগবানের চেয়েও বড়? কে প্রশ্নটি করছে না, জগদীশবাবু। জগদীশবাবু কিন্তু ভেবে বলেন, কেন? ভুল হলো একটু। দেখো, আপনি কি ভগবানের চেয়েও বড়? এটা সে আগন্তুক হেসে প্রশ্ন করছে জগদীশবাবুকে। জগদীশবাবু কিছু ভেবে বলেন, কেন? কেন আপনি এই কথা কেন বলছেন মহারাজ? আমি মহারাজ নই, আমি সৃষ্টির মধ্যে এক কণা ধুলি। কিন্তু আপনি বোধহয় 11 লক্ষ টাকার সম্পত্তির অহংকারে নিজেকে ভগবানের চেয়েও বড় বলে মনে করেন, তাই ওখানে দাঁড়িয়ে আছেন, নেমে আসতে পারছেন না। জগদীশবাবুকে বলছেন যে আপনি মহারাজ নন, কিন্তু আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধুলি। এই সৃষ্টি জগতের মধ্যে একটা কণা ধুলি হচ্ছে সে আগন্তুক, সেটাই বলেছেন। তাই বলছে যে কিন্তু আপনি বোধহয় 11 লক্ষ টাকার সম্পত্তির অহংকারে, অর্থাৎ অহংকার বোধ আপনার মধ্যে এতটাই বেশি যে নিজেকে ভগবানের চেয়েও বড় বলে মনে করেন, তাই ওখানে দাঁড়িয়ে আছেন, নেমে আসতে পারছেন না। মানে যখন আমরা দেখলাম গল্পকথক এবং তার দুই বন্ধু এলেন, তখন আমরা দেখতে পেলাম যে উনি কিন্তু ওই চেয়ারেই বসেছিলেন। তাই বলছে আপনি যেহেতু চেয়ার ছেড়ে আসতে পারছেন না, ফলে আপনার লোভ, লালসা, মোহ, আসক্তি এতটাই বেশি যে আপনি সে 11 লক্ষ টাকার সম্পত্তি ছেড়ে, অহংকার মিটিয়ে দিয়ে, অহংকারকে নাশ করে, অহংকারকে ফেলে দিয়ে আপনি ছুটে এখানে আসতে পারছেন না। কিন্তু আমি এই সৃষ্টির মূলে এক কণা বালি, আমি সব ছেড়েই আসতে পারি, এরকমই কিছু একটা বোঝাতে চাইলেন। এরপর দেখো জগদীশবাবু বলছেন, সেই মুহূর্তে, মানে যে মুহূর্তে আগন্তুক জগদীশবাবুকে সে কথা বলেছেন, সেই মুহূর্তে জগদীশবাবু সিঁড়ি ধরে নেমে যান, অর্থাৎ তিনি যে চেয়ারে বসেছিলেন সেখান থেকে নেমে যান। আমার অপরাধ হয়েছে,
মানে জগদীশবাবু নিজের অপরাধের কথা বলেছেন। আমার অপরাধ হয়েছে, আপনি রাগ করবেন না। মানে আপনি তো আগন্তুক, আপনি নিশ্চয়ই কোনো সড়ক ধরে এসেছেন আমার কাছে, কিন্তু আমার ভুল হয়েছে। আমি লোভ, লালসা, মোহ, আসক্তি সেখান থেকে নিজেকে বের করে এখানে আসতে পারিনি, নেমে আসতে পারিনি, তাই আমার অপরাধ হয়েছে, আপনি রাগ করবেন না। দেখো, আজকের ক্লাসটি আমরা যতটুকু অংশ পড়লাম সেখান থেকে যে শর্ট কোশ্চেনগুলি হবে সেগুলো আমরা একটু আলোচনা করি। তাহলে আমরা যে অংশটুকু আজকে পড়লাম সেটুকু আরো ভালো করে আমাদের ক্লিয়ার হয়ে যাবে যে কি বোঝাতে চাইলেন। বড় চমৎকার আজকের চেহারা। কিসের চেহারা? না, সন্ধ্যার চেহারা। আজকের যে চাঁদটি রয়েছে বা চাঁদটি উঠেছে, চাঁদের চেহারাটি কিরকম? না, স্নিগ্ধ, শান্ত এবং উজ্জ্বলতা রয়েছে তার মধ্যে। জগদীশবাবুর বাড়ির বাগানের সব গাছগুলি কি করছিল? গাছের পাতাগুলি কি করছিল? তাহলে বলতে হবে জগদীশবাবুর বাড়ির সমস্ত গাছের পাতাগুলি ঝিরঝির শব্দ করে কি যেন বলতে চাইছিল। এরপর দেখো, জগদীশবাবুর বাড়িতে কি জ্বলছিল? বাবুর বাড়ির বারান্দাতে কি জ্বলছিল? তাহলে বলতে হবে মস্ত একটা আলো জ্বলছিল। তারপর দেখো, সেই আলোর কাছেই একটা চেয়ারের ওপর কে বসে রয়েছেন? না, জগদীশবাবু। বা প্রশ্নটা যদি এরকম ভাবে করা যায় যে জগদীশবাবু কোথায় বসে রয়েছেন, তাহলে বলতে হবে জগদীশবাবুর বাড়ির বারান্দার যে আলো জ্বলছিল সেই আলোর কাছে একটি চেয়ারে বসে রয়েছেন। তারপরে, জগদীশবাবু কেমন লোক বা তার যে রূপের বর্ণনাটি করা হচ্ছে সেটি কি প্রকার? তাহলে বলতে হবে সাদা মাথা, সাদা দাড়ি, সৌম্য, শান্ত ও জ্ঞানী মানুষ। তারপরে, জগদীশবাবুর হাতে কিসের খাতা তুলে দিয়ে গল্পকথক এবং তার দুই বন্ধু দাঁড়িয়ে রয়েছে? তাহলে বলতে হবে স্পোর্টের চাঁদার খাতাটি দিয়ে। চমকে উঠলেন কে? চমকে উঠলেন জগদীশবাবু। তারপরে কোশ্চেন দেখো যে আশ্চর্য হয়েছি, একটু ভয়ও পেয়েছি। কে কে আশ্চর্য হয়েছিল এবং ভয়ও পেয়েছিল? তাহলে বলতে হবে যে গল্পকথক এবং তার দুই বন্ধু। তারা কি বিশ্বাস করতে পারছিলেন না? তাহলে বলতে হবে সিঁড়ির কাছে যিনি দাঁড়িয়ে রয়েছেন তিনি সত্যিই হরিদা। সন্ন্যাসীর কি ছিল না? তাহলে বলতে হবে জটা জুটোধারী কোন। আচ্ছা, কোশ্চেনটা একটু ভুল হলো। কেমন সন্ন্যাসী নন বা কি সন্ন্যাসী নন যিনি জগদীশবাবুর বাড়িতে এসেছিলেন? তাহলে বলতে হবে যে জটা জুটোধারী সন্ন্যাসী নন। তারপরে, সন্ন্যাসীর হাতে কি ছিল না? তাহলে বলতে হবে কমণ্ডলী ছিল না এবং চিমটে ছিল না। তারপরে কোশ্চেন দেখো, আর কেমন আসন ছিল না সঙ্গে? তাহলে বলতে হবে মৃগচর্মে আসন ছিল না। কিরকম সাজ ছিল না? তাহলে বলতে হবে গৌরিক সাজও ছিল না। তারপরে, আদুর গায়ের ওপর কি ছিল? তাহলে বলতে হবে একটি ধবধবে সাদা উত্তরীয় ছিল এবং পরনে কি ছিল? ছোট বহরের একটি সাদা থান ছিল। আচ্ছা, তারপরে সন্ন্যাসীর যে রূপের বর্ণনা দিয়েছেন লেখক সুবোধ ঘোষ সেটি কিরকম? না, মাথায় ফুরফুর করে উঠছে শুকনো সাদা চুল, ধুলো মাখা পা, হাতে একটা ঝোলা, সেই ঝোলার ভেতরে একটি বই, গীতা। তারপরে কোশ্চেন,
ঝোলার মধ্যে কি বই ছিল? তাহলে বলতে হবে গীতা বই ছিল। তারপরে গীতার বই পড়ে নিজেই হাসছেন কে? তাহলে বলতে হবে আগন্তুক। তারপরে আগন্তুকের শীর্ণ শরীরটাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে, কিসের চেহারার সঙ্গে তুলনা করা হয়েছে? তাহলে বলতে হবে অশরীরী একটা চেহারার সঙ্গে তুলনা করা হয়েছে। এবং আগন্তুকের চোখ থেকে কি ঝরে পড়ছে? তাহলে বলতে হবে উদাত্ত, শান্ত ও উজ্জ্বল একটা দৃষ্টি। তারপরে আপনি কি ভগবানের চেয়েও বড়? এই কথাটি কে বলেছিলেন? তাহলে বলতে হবে আগন্তুক বলেছিলেন। তারপরে আমি মহারাজ নই, আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধুলি, কে বলেছিলেন? তাহলে বলতে হবে আগন্তুক বলেছিলেন। আচ্ছা, তারপরে কত টাকার সম্পত্তির অহংকারে নিজেকে ভগবানের চেয়েও বড় বলে মনে করছেন জগদীশবাবু, এ কথা আগন্তুক বলেছিলেন। তাহলে বলতে হবে 11 লক্ষ টাকার সম্পত্তির অহংকারে। তারপরে সম্পত্তির তারপরে কোশ্চেনটা এরকম ভাবে হতে পারে যে সম্পত্তির অহংকারে জগদীশবাবু কার চেয়েও বড় বলে মনে করছেন নিজেকে? তাহলে বলতে হবে যে ভগবানের চেয়েও বড় বলে মনে করছেন নিজেকে। তারপরে দেখো কি বলছে, সেই মুহূর্তে কি ধরে নেমে যান জগদীশবাবু? তাহলে বলতে হবে সিঁড়ি ধরে নেমে যান। এবং তারপরে কোশ্চেন দেখো যে কি জগদীশবাবু সিঁড়ি ধরে নেমে যাওয়ার পর কি বলেন আগন্তুককে? তাহলে বলতে হবে আমার অপরাধ হয়েছে, আপনি রাগ করবেন না, এই কথা বলেন আগন্তুককে। দেখো মূলত আজকে যতটুকু অংশ আমরা পড়লাম তা থেকে আমরা একটা অংশ বুঝতে পারলাম যে জগদীশবাবুর যেহেতু ধনী ব্যক্তি এবং যেহেতু তিনি বড়লোক এবং প্রচুর সম্পত্তির মালিকানাধীন তিনি, তাই তার মধ্যে অহংকার রয়েছে, টাকার অহংকার রয়েছে। সেই টাকার অহংকারটাকে খর্ব করবার জন্যই মূলত জগদীশবাবু বাড়িতে হরিদা এই আগন্তুকের ছদ্মবেশ ধরে আসেন। সেই ছদ্মবেশে না রয়েছে কোনো জটাধারী সন্ন্যাসীর ভাব, না রয়েছে করমণ্ডলী, না রয়েছে চিমটে, না রয়েছে মৃগচর্মের আসন, কিন্তু রয়েছে যেটি সেটি হচ্ছে শান্ত, উজ্জ্বল এবং একটা দৃষ্টি। সেই দৃষ্টি দিয়েই মূলত আগন্তুক বুঝিয়ে দিতে চাইছেন বা বুঝিয়েছেন জগদীশবাবুকে যে তিনি ভগবানের চেয়েও নিজেকে বড় বলে মনে করছেন, কারণ তার সম্পত্তি রয়েছে, 11 লক্ষ টাকা সম্পত্তি রয়েছে। এবং সেটি যে কতটা ভুল, এই সম্পত্তি আজকে আছে কালকে নাও থাকতে পারে, বা আমরা বলতে পারি এই লোভ, লালসা, মোহ, আসক্তি সেখান থেকে বের করবার জন্যই হয়তো হরিদা এই আগন্তুকের সাজটি সজ্জিত করে বা সজ্জিত হয়ে নিজেকে সজ্জিত করে এই জগদীশবাবুর বাড়িতে আসেন। কিন্তু জগদীশবাবুরও একটা জিনিস আমাদেরকে এখানে নোটিস করতে হবে বা দেখতে হবে যে যখনই তাকে সেই সম্পত্তির লোভের কথা বলা হলো তৎক্ষণাৎ তিনি কিন্তু অন্য কিছু না ভেবে যে আদৌ তিনি আগন্তুক, তিনি কোনো বহুরূপী কিনা বা তিনি কোনো বেশ ধারণ করে এসেছেন কিনা, এইগুলি কোনো কিছুই তিনি কিন্তু ভাবলেন না। এবং না ভেবেই তৎক্ষণাৎ তিনি কিন্তু তার সেই সম্পত্তির যে চেয়ার, সেই চেয়ার থেকে নেমে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসলেন এবং কত বিনম্রতার সঙ্গে, কত সহিষ্ণুতার সঙ্গে হরিদা যিনি আগন্তুকের ছদ্মবেশ ধরে এসেছেন সেই আগন্তুককে বলছেন যে রাগ করবেন না,
আমার অপরাধ হয়েছে। এখান থেকে বোঝা যায় যে তিনি কিন্তু যতই বড়লোক হন কিন্তু তার মধ্যে একটা কি রয়েছে না, ভালো সত্তা রয়েছে। সেই সত্তাটাকেই উন্মুক্ত করবার জন্যই হয়তো হরিদা এই সাজ সজ্জিত হয়ে বা আগন্তুকের সাজ সজ্জিত করে তিনি এসেছেন। কারণ আমরা এর আগেও দেখতে পেয়েছি যে সন্ন্যাসী এসেছিলেন, সেই সন্ন্যাসী কিন্তু জগদীশবাবুর বাড়িতে সেবা পেয়েছেন এবং আমরা দেখতে পেয়েছি যে তিনি যে 7 দিন ধরে এসেছিলেন সেই 7 দিনের সেবা থেকে শুরু করে তার সমস্ত ব্যবস্থা কিন্তু জগদীশবাবু করেছিলেন। এবং এটা তো একদমই আশ্চর্য হওয়ার বিষয় যে কেউই কারোর বয়সী একদম 1000 বছরের ওপর হতে পারে না, বা সে বছরে একবারই খাবেন, তাও আবার হরিটুকি একটা, সেটা হতে পারে না। এবং সেই সন্ন্যাসীর লোভ লালসা আছে বলেই তিনি 1 টাকা পেয়ে হেসেছেন, বা সোনার বেল্ট লাগানো পাদুকা পেয়ে তিনি কি হয়েছেন না, তিনি আনন্দিত বোধ করেছেন। তাহলে জগদীশবাবুর ভেতরে বা জগদীশবাবু যতই বড়লোক বা ধনী ব্যক্তি হন, তার ভেতরের যে সত্তা সেটা কতটাই ভালো, সেই জন্যই তিনি হয়তো অত ভাবেননি, তার মধ্যে হয়তো অত প্রশ্নই আসেননি। কিন্তু তিনি সন্ন্যাসীর বেশ ধারণ করে যিনি হিমালয় থেকে এসেছেন বা তারপরে হিমালয় আবার ফিরেও গেছেন, তাকে যখন অতটি দিয়েছেন তখন তার যে সম্পত্তিতে খুবই লোভ আছে, খুবই লালসা বা মোহ আসক্তি রয়েছে সেটা নয়, কিন্তু তিনি অত মানে আমরা বলতে পারি তিনি অত সাত পাঁচ না ভেবেই তিনি কিন্তু উদার সহকারে কিন্তু দিয়েছেন। এবং এখানেও দেখলাম আগন্তুককে বলছেন যে আমার অপরাধ হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন, আপনি বসুন এখানে। এই যে একটা মনোভাব সেটা আমরা দেখতে পেলাম। তো আজকের ক্লাসটি আমাদের এখানেই শেষ হচ্ছে।